আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের এক রহস্যময় থ্রিলার আর ফ্যান্টাসি ধারণার কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে এক মেয়ের চোখে ছোটবেলা থেকে মানুষের মাথার ওপর একটি লাল লাইন অর্থাৎ অ্যাশ লাইন দেখা যেত। এই লাইনটা সেসব মানুষের সঙ্গে সংযুক্ত থাকে যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। যার মাথায় যতগুলো লাইন তার সম্পর্ক ততবার হয়েছে। এই ড্রামাটি একেবারে নতুন এবং মোট 6টি এপিসোড রয়েছে। তাহলে দেরি না করে গল্প শুরু করি। গল্পের শুরুতে দেখা যায় আমাদের মেইন লিডের ক্যারেক্টার হিউনকে, যে তার বাড়িতে আছে। সেই সব জানলাগুলো পর্দা দিয়ে ঢেকে রাখে। হিউন তখন তার কাজিন সিওনের মাথায় একটি অ্যাশ লাইন দেখে, কিন্তু তার সাথে থাকা তার আঙ্কেলের মাথায় অনেকগুলো অ্যাশ লাইন ছিল, মানে তিনি অনেক সম্পর্ক করেছেন। তখন হিউন হঠাৎ করে বিপরীত দিকে বিল্ডিং এর জানলার দিকে তাকায়। সেখানে এক মহিলাকে দেখে অনেক লাল লাইন ছিল। এটা দেখে হিউন জানলাটা বন্ধ করে দেয়। এরপর সে টিভি দেখতে শুরু করে, আর টিভির লোকদের মাথায়ও সে লাল লাইন দেখতে পায়। এবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন হিয়ন অনেক ছোট ছিল। সে একবার দেখে তার মায়ের আঁকা একটা ছবিতে একটা মানুষের মাথায় লাল লাইন ছিল। এরপর সে দেখে তার মা রাগ করে তার বাবাকে মেরে ফেলে, আর এটা সে নিজের চোখে দেখে ফেলে। এই ঘটনার পর হিয়ন বলে, প্রথমে আমি ভাবতাম এটা আমার সমস্যা, আমি ভুল দেখছি, কিন্তু পরে আমি হাল ছেড়ে দিই। এরপর দেখানো হয় সে আত্মহত্যা করার চেষ্টা করে, কখনো ছাদ থেকে লাফিয়ে, কখনো গলায় ফাঁস লাগে, আবার কখনো হাত কেটে, কিন্তু সে কিছুতেই মরতে পারে না। এমন সময় তার দরজায় নক হয়। সে দরজায় ছিদ্র দিয়ে বাইরে দেখে একজন মেয়ে এসেছে, যার নাম ইয়ন। ইয়ন তার জন্য ফল নিয়ে এসেছে। অনেকবার বের বাজানোর পরও হিয়ন দরজা খুলে না। ইয়ন তাকে বাইরে থেকে বলে, আমি তোমার জন্য রাইস কেক নিয়ে আসতাম, কিন্তু আজকাল কেউ খায় না, তাই এবার ফল এনেছি। আমি এগুলো রেখে যাচ্ছি, তুমি নিয়ে নিও। এরপর সিন কাট করে আমরা দেখি সিওনার আঙ্কেল জিওককে। সে একজন পুলিশ অফিসার এবং এই ড্রামার প্রধান চরিত্রের একজন। সে তার অফিসে যায় এবং কলিগের সঙ্গে গল্প করতে থাকে। পরে সে একটা ফোন কল রিসিভ করে। অন্যদিকে আমরা দেখি সিওনকে, যাকে এক মেয়ে হাই ইয়ং আর আরেকজন মেয়ে মিলে স্কুলের ছাদে মারধর করে। হাই ইয়ং বলে, তোকে টাকা আনতে বলেছিলাম, কিন্তু তুই কিছু আনিসনি। এরপর জিওক এবং তার টিম সে মৃত মেয়েটির অ্যাপার্টমেন্ট ঘুরে দেখে। সে বুঝতে পারে মেয়েটি প্রতিদিন বাইরে থেকে খাবার অর্ডার করত। পরে তার জুনিয়র এসে জানায় মেয়েটির কোনো শত্রু ছিল না, এমনকি রাতে কোনো খাবার অর্ডারও করেনি, ঘর থেকে কোনো টাকা চুরিও হয়নি, মানে এটা কোনো সাইকোপ্যাথেজের কাজ। জিওক তখন জানতে চায়, তোমরা কি তার লাভ লাইফ সম্পর্কে কিছু জানতে পেরেছো? এরপর সিন আবার বদলায়। এরপর আমরা দেখি হিউ নিউজ চ্যানেলে সেই মেয়ে খুনের খবর দেখছে। নিউজের সিসিটিভি ফুটেজ দেখে জানানো হচ্ছিল যে সন্দেহভাজন ব্যক্তি হলো সে হেলমেট পরা লোকটা। হিউন খেয়াল করে দেখে যে ওই লোকটাই। সে তাড়াতাড়ি করে ফোন নিয়ে পুলিশ স্টেশনে কল করার চেষ্টা করে, কিন্তু দেখে তার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে। সে ফোনটিকে চার্জে বসে আবার জানলার কাছে গিয়ে তাকিয়ে দেখে সে হেলমেট পরা লোকটা ইয়নের অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকছে। তখনই হাইওয়ান সিওনের লকার ভেঙে ফেলে আর তার ভিতরে রাখা লাভ লেটারগুলো বের করে পড়তে থাকে। অন্যদিকে জিওক যখন বাড়ি ফিরে আসে, সে সিওনের শরীরে আঘাতগুলো খেয়াল করে। সে জিজ্ঞেস করে, তুমি আজ স্কুলে কেন গেলে না? তোমার কি হয়েছে? কে তোমায় মেরেছে? কিন্তু সিওন উত্তর দেয়, আপনার এসব জানার দরকার নেই, শুধু বলেন আপনি আমাকে কত টাকা দেবেন। এরপর জিওকের ফোনে ডংসিকের কল আসে। সে জানায়, গত রাতে তোমার এলাকার বিল্ডিং বি গেট থেকে এক মেয়ে পুলিশ কল করেছিল। সেই মেয়ে হেলমেটওয়ালা লোকটার ব্যাপারে বলেছিল, তুমি কি গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবে? জিওক বলে সে ইতিমধ্যে ইয়নের ব্যাপারে জানে। তখনই উপরের ফ্লোর থেকে একজন লোক নিচে নেমে এসে জিওককে বলে, কোনো লাভ নেই, সে তো কখনো বাইরে আসে না, ওর ময়লা ফেলার কাজও কেউ আরেকজন করে দেয়। এই কথা বলে লোকটা চলে যায়। এরপর হিয়ন সাহস করে হালকা করে দরজা খুলে জিওককে কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই সে আবার দরজা বন্ধ করে দেয়। জিওক নিজের মনে বলে, আজকালকার ছেলেমেয়েরা কতটা অভদ্র হয়ে গেছে। রাতের দিশে আবার হেলমেট পরা লোকটা দেখা যায়। সে বিল্ডিং বিতে প্রবেশ করে। সে হিয়নের উপরের ফ্লোরে গিয়ে আবার নিচে নামে। ঠিক তখনই হিয়ন দরজার হোল দিয়ে তাকিয়ে থাকে এবং সে দেখে লোকটা হঠাৎ থেমে গিয়ে তাকিয়ে আছে সরাসরি হিয়নের দরজার হোলের দিকে। এতে হিয়ন ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সিয়ন একজন বেঞ্চে বসে আছে। ঠিক তখনই হাইওয়ানের একটা মেসেজ আসে, কাল চুপচাপ টাকা নিয়ে স্কুলে আসবে। হিয়নের খুব টাকার দরকার ছিল, তাই সে এক লেডির ব্যাগ চুরি করার জন্য তাকে ফলো করতে থাকে। সে যখন ব্যাগ নিতে যাচ্ছিল, ঠিক তখনই কিছু লোক সেখানে হাজির হয় আর সে ব্যাগ চুরি করতে পারে না। অন্যদিকে আমরা দেখি জিউককে, যাকে ডং শেখ এবং অন্য অফিসাররা একটা আর্খাই স্কুল সম্পর্কে জানায়, যেখানে সে ভিকটিম পড়তো।
জিওক যখন সে স্কুলে একটি পুরনো ছবি দেখে সে সঙ্গে সঙ্গে চিনে ফেলে, কারণ এই লোকটাই সকালে সে হিয়নের অ্যাপার্টমেন্টের সামনে দেখছিল। তখন সে বুঝতে পারেনি, কিন্তু এখন জানে তার নাম জিয়ং মিন। জিয়ং মিন শুধু সেই মেয়েটি জিমেই যেত না, বরং সে দুটি ভিক্টিমের সঙ্গে সংযুক্ত ছিল। তাই এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। জিয়ং আর ডগ শিক তখন জিয়াং মিনের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই জিওকের কাছে হাসপাতাল থেকে কল আসে, বলা হয় তার ড্যাড ছাদে চলে গেছে। জিওক এটা শুনে দৌড়ে ছাদে পৌঁছায়, যেন সে আগে জানতো এমন কিছু ঘটবে। সে ছাদে গিয়ে দেখে তার ড্যাড একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছে। হাসপাতালের লোকজন তাকে নিচে নামায়। ছাদে অনেক পুরনো রশি পড়েছিল, আর পুরো জায়গাটা অনেক রিচুয়াল রুমের মতো লাগছিল। ডং সিং তখন জিওককে ফোন করে বলে, আমার মনে হচ্ছে এখানে কিছু বড় গন্ডগোল আছে। জিওক তাকে বলে, আমি রাস্তায় আছি এবং পৌঁছে যাচ্ছি। এদিকে জিয়ং মিং ডং সিংকে অজ্ঞান করে বেঁধে রাখে, তারপর নিজের হেলমেট পরে এবং চশমা পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আর মাত্র একটা বাকি। অনেক বছর পর সেই মেয়ে হিয়ন আবার বাইরে বের হচ্ছিল, তাই ঠিকভাবে হাঁটতে পারছিল না এবং চলে যেতে গিয়ে পড়ে যায়। সে তখন তার মাকে কল্পনা করতে থাকে, যার হাতে রক্ত ছিল। তার মা তাকে ডাকে। অন্যদিকে জিয়ং মিন ইয়নের অ্যাপার্টমেন্টে চলে আসে। ইয়ন ভাবে সে তো তার বয়ফ্রেন্ড, কিন্তু তখনই হিয়ন এসে বলে, তুমি এখান থেকে সরে যাও। জিয়ং মিন কাছে এসে বলে, তুমি কি আমায় এই ছুটি দিয়ে মারবে? চেষ্টা করো, তুমি এত কাঁপছো কেন? এই বলে সে হিয়নের হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। এদিকে সে হিয়নের গলা চেপে ধরতে থাকে। ধস্তাধস্তির মধ্যে তার চশমা পড়ে যায়। সে একেবারে পাগলের মতো চিৎকার করে, আমার চশমা কোথায়? পরে চশমা পেয়ে হাসতে থাকে। এবার ইয়নের চিৎকার জিওক শুনতে পায়। সে জানলা দিয়ে দেখে জিয়ং মিন ইয়নকে মারছে, আর হিয়ন সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। হিয়নের আবার জ্ঞান ফিরে আসে, কারণ সে নিজে নিজে হিলিং ক্ষমতা রাখে। সে জিয়ং মিনের পায়ে ছুরি মারে। জিয়ং মিন আবার হিয়নকে আক্রমণ করতে আসে, কিন্তু ঠিক তখন জিওক তার জানলা থেকে তাকে গুলি করে দেয়। সে মাটিতে পড়ে যায় এবং যখন তার চোখ বন্ধ হতে থাকে সে বলে, এই লাইন, এটা তো গায়েব হয়ে যাচ্ছে। এরপর পুলিশ আর অ্যাম্বুলেন্স এসে যায়। পরে হিও চিন্তা করে, যখন জিয়ং মিনের চশমা পড়ে গিয়েছিল তখন সে পাগলের মতো খুঁজছিল, তাহলে কি সেই চশমা দিয়ে সে এই লাইনগুলো দেখতে পেত? সবাই চলে যাওয়ার পর জিয়ং মিনের পাশে এসে বলে, তোমরা কি একে অপরকে চেনো? কিন্তু কেউ কারো উত্তর দেয় না। পরের দিশে জিয়ং সিনের রুমে আসে। সিউন বলে, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আমার রুমে আসার দরকার নেই। যখন আপনার আমার কোনো চিন্তা নেই তখন দয়া করে অভিনয় করবেন না। জিওক বলে, তুমি থাকো। এই বলে সে বেরিয়ে যেতে চায়। তখন সিউন বলে, ওই মেয়েটার পুরো নাম শিন হিউন। সে ছিল আমার মিডিল স্কুলের ক্লাসমেট। আমার এখন কি করা উচিত? ঠিক তখনই সিউনের ফোনে একটা অজানা মেসেজ আসে, আমিও তোমার মতো এই লাইনগুলো দেখতে পাই। আমাকে আরখা স্কুলে এসে দেখা করো। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা ড্রামার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ইউজিনকে দেখি, যে সায়নের স্কুলে একজন শিক্ষিকা। অন্যদিকে ইয়নকে দেখি যে এখনো আগে সে মেসেজটি নিয়ে ভাবছিল। তারপর সে তার দাদির সাথে তার মিডিল স্কুলের পুরনো ছবি দেখে, আর সেই ছবি দেখে সে বুঝে যায় এখন আর তার কি করা উচিত। এরপর সে তার ঘরের জানলা থেকে সব কার্ডবোর্ড সরিয়ে ফেলে, যেন আলো আর হাওয়া ভেতরে ঢুকতে পারে। তারপর সে নিজের ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে শুরু করে। অন্যদিকে সায়নে তার ক্লাসে ঢোকে। সেখানে একটি মেয়ে বুড়ে তার সম্পর্কে বাজে কথা লিখছিল। সায়না তাকে উপেক্ষা করে নিজের সিটে গিয়ে বসে পড়ে। কিন্তু ঠিক তখনই হায়ো সবার সামনে জোরে জোরে তার লাভ লেটার পড়তে শুরু করে। সায়না তাকে থামাতে চায়, কিন্তু হায়ো আবার তাকে মারতে শুরু করে। ক্লাসে ইউজিন আসে এবং হায়োকে সেইভাবে করতে দেখে তার চুল ধরে টেনে সরিয়ে দেয় এবং সেই লাভ লেটারও ছিঁড়ে ফেলে। এরপর সে সায়নীকে একা বসে বুঝাতে থাকে, মারধর করা খুব ভালো কাজ না। সে বলে, তুমি যদি এভাবে সবকিছু করো তাহলে আমি তোমার জন্য স্ট্যান্ড নিতে পারবো না। সায়নী তখন রাগে বলে, আমি ওকে মেরে ফেলবো, কিন্তু এখন আমাকে বাইরে যেতে হবে। যখন সে বেরিয়ে যায় তখন সে নিজের লকারে ঠিক তেমনই একটি চশমা দেখতে পায়, যেমন জিংমিনের কাছে ছিল। রাতে আমরা জ্যাককে দেখি যে এখনো জিংমিনের কেসটি রিভিউ করছিল। তখনই ডং সিং এসে তাকে বলে, তুমি আবার এটা রিভিউ করছো কেন? কেস তো ক্লোজ হয়ে গেছে। জ্যাক উত্তর দেয়, আমার এখনো কিছু অদ্ভুত মনে হচ্ছে। ডং সিং জিজ্ঞেস করে, কি অদ্ভুত? জ্যাক বলে, আমি এখনো জানি না সে আসলে সেই মেয়েকে কেন মারলো। কে ছিল সেটা তখনও পরিষ্কার হয়নি। এরপর জিং চলে আসে জ্যাংম্যানের অ্যাপার্টমেন্টে। সেখানে সে সেই ঘরের ভিতর প্রবেশ করে, যেটা পুরো লাল রঙের ছিল। জ্যাংমিং নিজের হাতে পুরো ঘরের মধ্যে অ্যাশ লাইন এঁকে রেখেছিল। এটা দেখে ওর একটু অদ্ভুত লাগে। চারদিকে আমরা সায়নকে দেখি,
যে নিজের ঘরে আয়নার সামনে চশমা পরে দেখতে থাকে। যখনই সে চশমা পরে সে নিজের মাথার উপরে একটি অ্যাসলাইন দেখতে পায়। সে সেটি ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। ঠিক তখনই জিও আসে তার বাসায়, আর সায়নে জিওর মাথার উপর অনেকগুলো অ্যাসলাইন দেখে। জোরে চিৎকার করে বাইরে ছুটে যায়। বাইরে গিয়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর হানও তাকে এরকম অবস্থায় দেখে ফেলে। এরপর সায়নে একটা জায়গায় চলে যায় যেখানে সে চারপাশে সবার মাথার উপর অ্যাসলাইন দেখতে পায়। আর সেগুলো দেখে হয়তো সে বুঝতে পারে এই লাইনগুলোর মানে কি। পরের দিন জিক আবারও তাকে স্কুলে ড্রপ করার কথা বলে, কিন্তু জিকের মাথার উপর অনেকগুলো অ্যাসলাইন দেখে। টনি তাকে অপদার্থ বলে আর সেখান থেকে চলে যায়। এরপর সায়নও স্কুলে আসে, আর সেই চশমার জন্য সে খুব খুশি হয়। কিন্তু সে এখনো এখানে সবার শিক্ষক আর ছাত্রদের মাথার উপর অ্যাসলাইন দেখতে পাচ্ছে, যা দেখে সায়নও নিজেই বলতে থাকে, এর মানে ইউজেন স্যার আজ পর্যন্ত তার কোনো সম্পর্ক ছিল না। হঠাৎই তার চোখে পড়ে ইয়ংয়ের দিকে, যার মাথার উপর সানে দুটো অ্যাসলাইন দেখতে পায় এবং একটি অ্যাসলাইন অতীতে কোথাও সংযুক্ত হচ্ছিল। সায়নও সেই অ্যাসলাইনটি অনুসরণ করে এবং দেখে যে এই লাইনটি একজন শিক্ষক পর্যন্ত ঘিরে পৌঁছেছে। এই দৃশ্য দেখে সায়নও খুব খুশি হয়ে যায়। এরপর আমরা ক্লাসরুমের দৃশ্য দেখি, যেখানে ইউজেন একটি নতুন ছাত্রীকে সবার সামনে পরিচয় করে দেয়। সে আর কেউ নয়, হান। ইউজেন হানকে সবাইকে নিজের পরিচয় দিতে বলে, কিন্তু হান একটা শব্দও বলে না। তা হাইজিন তাকে সুজাকে সিটে বসতে বলে। অন্যদিকে আমরা দেখি জ্যাক চাওমিং এর একটি ছবি দেখছে, আর সে ছবিতে তার চশমা লক্ষ্য করে। এরপর সে চাওমিনের জিনিসপত্রের মধ্যে চশমাটি খুঁজে দেখে, কিন্তু সেটা সেখানে খুঁজে পায় না। পরের দেশে জ্যাক পৌঁছে যায় সায়নের স্কুলে। সেখানে সে শুধু ইউজিনকে পায় শিক্ষকদের রুমে। জ্যাক নিজের নাম পরিচয় দেয়, যাতে ইউজিন বলে, ও আপনি সানের বাবা, আপনি তো অনেক ইয়াং। জ্যাক হেসে বলে, না আমি তার বাবা না, আমি তার কাকা। এরপর সে বলে, আমি এখানে সানের জন্য আসিনি, আমি এসেছি একটি খুনের কেসে তদন্ত করতে। সে জিজ্ঞেস করে, তুমি কি জিউমেংকে চেনো? সে একজন শিক্ষক ছিল, আর হয়তো শুনতে তোমার অদ্ভুত লাগবে, কিন্তু সে কি চশমা পরতো? ইউজন বলতে থাকে, আমি ওকে কখনো চশমা পরতে দেখিনি। এদিকে টেরেসাও শায়নকে একটি থাপ্পড় মারে, আর তার ফলে শায়নের চশমা নিচে পড়ে যায়। শায়ন সেটা তুলে আবার চোখে পড়ে। হায়ো যখন তাকে আবার থাপ্পড় মারতে যায়, তখন শায়ন তার হাত ধরে ফেলে এবং বলে, আমার কাছে তোমাকে টাকা দেওয়ার মতো কিছু নেই, তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো। হায়ো রেগে বলে, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু আছে কিনা? শায়ন জবাব দেয়, লজ্জিত হওয়া তো তোমার উচিত। হায়ো বলে, আমার কেন লজ্জা হওয়া উচিত? এই বলে সে শায়নকে একটা জোরে কিক মারে, কিন্তু তখনই হান সেখানে এসে হায়ংকে থামিয়ে দেয়। হায়ং হানকে দেখে বলে, তোমরা দুজনই কি এক টিমে আছো নাকি? এই বলে সে হানকে টেরেস থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হান উল্টে তার টাই ধরে ফেলে এবং বলে, চলো একসাথে ঝাঁপ দেই। এটা বলে সে হ্যাংকে জোরপূর্বক নিজের পাশের দিকে টেনে নিয়ে যায়, কারণ সে জানতো যদি সে হং টেরেসের থেকে পড়ে যায় তবু সে মারা যাবে না। হ্যাঁ, হ্যাং ভয় পেয়ে এবং তাকে বলে, আমাকে ছেড়ে দাও, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাং তাকে বলে, আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমাদের দুজনকে আর বিরক্ত করবে না। হাইও হ্যাঁ বলে এবং হ্যাং তাকে ছেড়ে দেয়। হ্যাং তাকে পাগল বলে এবং সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার পর ফিওনের হানের কাছে বলে, তোমাকে কে বলেছিল মাঝখানে ঢুকতে? আগামীবার আমার ব্যাপারে মেশো না। এ বলে সে তাকে সঙ্গে নিচে যাওয়ার জন্য বলে। এদিকে জ্যাকও স্কুল থেকে যাচ্ছিল, তখন ইউজন তাকে বলে, আরেকটা ক্লাস শেষ হতে চলেছে, তুমি ওর সঙ্গে দেখা করে চলে যেও। জ্যাক তাকে বলে, যদি সে জানতে পারে আমি এখানে এসেছি তাহলে সে রেগে যাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। সেই সময় সনো তাকে দেখে এবং নিজের মনে পড়ল ওরা এখানে কেন এসেছে। পরবর্তী দৃশ্যে আমরা জ্যাককে একটিবারে দেখতে পাই। সে বারটেন্ডারের জমিংয়ের ছবি দেখে বলছে, আমি শুনেছি এই লোকটা এখানে প্রায় আসতো, তুমি কি তাকে চেনো? বারটেন্ডার বলে, ও আমাদের নিয়মিত গ্রাহক ছিল, সে প্রায় নিজের সঙ্গে কথা বলতো, সে লোকদের দেখে কিছু সংখ্যা গুনত। আমি ভাবতাম সে মাদকাসক্ত এবং নিজের সঙ্গে কথা বলছে, কিন্তু যখন সে যেত তখন একদমই মাতাল ছিল না। আর হ্যাঁ, আরেকটা কথা, সে সবসময় চশমা পরে থাকতো। একবার বারটেন্ডার যা বলেছিল সবকিছু সে নিজের ডায়েরিতে লিখে রাখতো। এদিকে আমরা শনকে দেখি যে হায়ো এবং পিছনে লাগা ছিল। সে দেখে হায়ো একটি মডেল স্কুলের সামনে একজন টিচারকে নিয়ে কথা বলছে। এখানে শনে তাদের দুজনে একসঙ্গে ছবি তুলে নেয় এবং হায়োকে পাঠিয়ে দেয়, কিন্তু হায় এতে বিশেষ কিছু মনে করে না, বরং সে শনেকে মেসেজ করে, তুমি কতটা বোকা, তুমি কি জানো আমি মাইনর? যদি কেউ জানে তাহলে শাস্তি পাবে শুধু টিচার। এরপরে শনে পরে সেই ছবি শিক্ষককে পাঠিয়ে দেয়, এর বদলে 20 মিলিয়ন ওয়ান দাবি করে।
এই ছবি দেখে শিক্ষক খুব ভয় পেয়ে যায়। এরপর আমরা সনে আর হানকে একসঙ্গে স্কুলে আসতে দেখি। সনে হানকে জিজ্ঞেস করে একটা নতুন বাড়ির সিকিউরিটি ডিপোজিটের জন্য 20 মিলিয়ন ওয়ান কি যথেষ্ট হবে। হান তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাওয়ার চিন্তা করছো। সনে বলে কোনো নির্দিষ্ট কারণ নেই, আমি শুধু সবকিছুর প্রতি ক্লান্ত হয়ে গেছি। এই নেবারহুড থেকে আমার আর কোনো পরিবার নেই। হন বলল তোমার সার্কেলটা কি, ও তো তোমার পরিবার নয়। সনে বলল ও আমার কিছুই যত্ন নেয় না, কমপক্ষে তোমারও তো আছেই। সনে বলল তোমার কি, তুমি কি মনে করো তোমার মা জীবিত আছেন? যদি জীবিত থাকতেন তাহলে তোমাকে অবশ্যই ফোন করতেন। পরবর্তী দেশে আমরা হায়ং আর শিক্ষককে একসাথে দেখতে পাই। শিক্ষক বলছিল তুমি জানো কেউ আমাকে হুমকি দিচ্ছে। হায়ং বলল মানে? সনে তোমাকে সেই ছবি পাঠিয়েছে? শিক্ষক জিজ্ঞেস করলো ও কিভাবে এটা জেনে গেল, তুমি কি ওকে বলেছিলে? হায়ং বলল আমি কেন এমন করব, আমি নিজেই ভিকটিম। এই কথা শুনে শিক্ষক চিৎকার করে বলল তুমি কিভাবে কথা বলছো, আমি তোমার শিক্ষক। হায়ং সেখান থেকে চলে যায়। আর তার যাওয়ার পর শিক্ষক অনেক ভয় পেয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় হায়ং ওই চশমার সাহায্যে নতুন বন্ধু বানাচ্ছিল, আর হনও সেটা লক্ষ্য করছিল। এরপর আমরা তাদের দুজনকে রেস্ট রুমে দেখি। সেখানে সনে চশমা খুলে পাশে রেখে মেকআপ করছিল। ইন চশমা ধরে বলল তুমি আগে তো চশমা পরতে ভালোবাসো না। সনা বলল হ্যাঁ, কারণ এখন আমার ডান চোখ দুর্বল হয়ে গেছে। হন বলল এই চশমা পরে তোমার লাল রেখা দেখা যায় তাই তো? সোনা অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমারও দেখা যায়? হন বলল হ্যাঁ। এখন আমার মাথায় কতগুলো লাইন আছে? হন বলল শুধু একটা, এই লাইনটাই। আর তার এই কথাই শন বিশ্বাস করে যায়। হন তাকে জিজ্ঞেস করে তুমি এই চশমা কোথায় পেয়েছো? শন বলে এটা আমার লকারে পেয়েছিলাম। এর পেছনে হনকে চশমা ফেরত দিতে বলে, কিন্তু হন বলে আমি তোমাকে দেব না, এটা খুবই বিপজ্জনক। তুমি জানো না তোমার পাড়ায় সেই মৃত্যুর ঘটনা ঘটেছিল, ও এই চশমা পরেছিল আর সেও এস লাইন দেখতে পেত। স্বর্ণবর এস লাইন কি? এই লাইনগুলোর নাম এস লাইন কেন? যাই হোক এটা আমার চশমা। এই কথা বলে সে এনে হাত থেকে চশমা নিয়ে যায়। এরপর তারা দুজনে একসাথে বাড়ি যেতে থাকে। হন শনের পেছনে হাঁটছিল। তখন হঠাৎ শন থেমে বলে তুমি আমার এস লাইন দেখছো না? হন বলে না। শনে জিজ্ঞেস করে ও এস লাইন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? হন বলে আমি জানি না। এরপর সে সেই সময় মনে করে যখন তার মায়ের হাতে তার বাবাকে হত্যা করা হয়েছিল, তখন তার মায়ের ওপর একটি অ্যাসলাইন মুছে গিয়েছিল যা তার বাবার সাথে যুক্ত ছিল। সনা হনকে বলে আমার মনে হয় অ্যাসলাইন থেকে মুক্তি পেতে হলে দুজনের মধ্যে একজনকে মারা যেতে হবে। এরপর আমরা সনাকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখি। তখন তার একটি মেসেজ আসে টিচার থেকে। সেখানে লেখা ছিল আমি 20 মিলিয়ন অর্থের ব্যবস্থা করে নিয়েছি, তুমি আমার থেকে স্কুলে ছাদে এসে মিট করো। এরপরে সনে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যায় এবং আমরা দেখি হায়াং তার পেছনে লাগা ছিল। সে তখন সেই দৃশ্য মনে করে যখন হান আর সনের রেস্টরুমে কথা বলছিল এবং হায়াং তাদের সব কথাই শুনে ফেলছিল আর বুঝতে পেরেছিল ওই চশমা সনের জন্য খুবই জরুরি। এরপর যখন সনে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফটো বুথের ভিতরে যায় তখন সে তার ব্যাগ বাইরে রেখেছিল। যখন সনে বাইরে আসে তখন সে তার চশমাটি পায় না এবং খুঁজতে শুরু করে। অন্যদিকে হায়াং চশমা পরে নেয় এবং তখন তার এসলাইন দেখতে শুরু করে, কিন্তু হঠাৎ তাকে কেউ কিডন্যাপ করে নেয়। তবে অন্ধকারের কারণে আমরা তার মুখ দেখতে পাই না। অন্যদিকে সনের চশমা পায় না। তখন সে হায়াংকে ফোন করে এবং বলে আমি জানি তুমি আমার চশমা চুরি করেছো, আমি এখন স্কুলে যাচ্ছি, পরে কথা বলবো। এরপর সে শিক্ষককে দেখার জন্য স্কুলে ছাদে যায়। সেখানে শিক্ষক তাকে আগেই অপেক্ষা করছিল। স্বর্ণা তাকে বলে তুমি কি করে জানলে যে আমি ছিলাম যিনি তোমাকে ছবি পাঠিয়েছিলাম? ও হ্যাঁ, তোমাকে হয়তো হায়াং জানিয়েছে। শিক্ষক বলে আমি একসঙ্গে 20 মিলিয়ন টাকা কোথা থেকে আনবো? আমার তো এত বেতনে নেই, আমার একটা পরিবার আছে, আমার তো তাদেরকেও দেখতে হবে। স্বর্ণা বলে তোমার ভালো জানা ছিল হায়াং, আর অন্যরা আমাকে বুলিং করছিল, কিন্তু তুমি ভান করছিলে যেন কিছুই জানো না। শিক্ষক বলে আমি সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, এখন তুমি তোমার ফোন থেকে ছবি ডিলিট করে দাও, আমি কাল তোমাকে টাকা দিয়ে দেব। ঠিক তখন শিক্ষক ফোনে নোটিফিকেশন পায়, দেখে তার স্ত্রী তাকে ছবি পাঠিয়েছে এবং লিখছে এইটা কি। ছবি দেখে শিক্ষক খুব রেগে যায় এবং শঙ্কে বলে তুমি তো আগে থেকে আমার স্ত্রীকে ছবি পাঠিয়ে দিয়েছিলে, তুমি এটা কেন করলে? সোনা বলে আমি তা করিনি। এদিকে হন দ্রুত স্কুলে দৌড়ে আসে, কিন্তু তখনই সে সঞ্জকে নিজে পড়তে দেখে এবং নিজের চোখের সামনে পড়ে মারা যায়। এখানে এই দ্বিতীয় গল্পের এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা যেহেতু 6 এপিসোডের এবং কে কে ভিডিওর পার্ট 3 চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।